হ্যালো বন্ধুরা, আমি আরিফুর রহমান। আজ আমরা শিখব কিভাবে ই পাসপোর্টের আবেদন করা যায়। এটি একটি সহজ মাধ্যম এবং এটির জন্য সঠিক নিয়ম কানুনগুলো জানা জরুরি। তো আমরা ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে আমরা 3টি স্টেপ ফলো করব। প্রথম স্টেপটি হচ্ছে অনলাইনের মাধ্যমে ই পাসপোর্টের আবেদন করা। দ্বিতীয় মাধ্যমটি হচ্ছে গিয়ে আমাদেরকে ফি প্রদান করা। 3 নম্বর স্টেপটি হচ্ছে গিয়ে আমাদেরকে বায়োমেট্রিকের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং প্রয়োজনীয় কাগজপত্র রেডি করা। তো চলো আমরা সর্বপ্রথম শিখে নিই কিভাবে আমরা ই পাসপোর্টের অনলাইন অ্যাপ্লিকেশনটি করব। তো অনলাইন অ্যাপ্লিকেশনটি করার জন্য আমরা সর্বপ্রথম এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব। সেখানে আমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি শিখব। এরপরে আমরা ফি প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র এবং বায়োমেট্রিক এবং সাক্ষাৎকারের বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। তো চলো আমরা স্ক্রিনে চলে যাই। আচ্ছা, আমরা এখন স্ক্রিনে চলে আসছি। তো স্ক্রিনে চলে আসার পরে আমরা ই পাসপোর্ট আবেদন করার জন্য আমরা প্রথমে ভিজিট করতে হবে epassport.government.bd। এই ওয়েবসাইটটিকে আমাদের ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটটিতে ভিজিট করার পরে আমরা এরকম একটি পেজ দেখতে পাবো। তো এই পেজটি দেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই অনলাইন, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আমাদেরকে প্রথমে যে কথাটি বলা হয়েছে, আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, অর্থাৎ আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করতেছেন? ইয়েস, আমি বাংলাদেশ থেকে আবেদন করতেছি। যদি আমি বাংলাদেশ থেকে না হতো তাহলে এখানে নো দিতাম। এখানে নো দিলে আমার যে কান্ট্রি থেকে আবেদন করতেছি ওই কান্ট্রিগুলো এখানে সিলেক্ট করা লাগতো। যেহেতু আমি বাংলাদেশ সেহেতু আমার এটা ইয়েস থাকবে। এরপরও হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে বলা হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টটি দেওয়ার জন্য। তো আমি এখানে, অর্থাৎ আপনি এখন যেখানে অবস্থান করতেছেন ওখানকার ডিস্ট্রিক্টটি দেওয়ার জন্য। তো আমি যেহেতু নোয়াখালী থেকে আবেদন করতেছি, সো আমি এখানে নোয়াখালী দিয়ে দিচ্ছি। নোয়াখালী দিয়ে দেওয়ার পরে এরপর হচ্ছে আমাদের সিলেট দি পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন বলতে আমাকে বলা হচ্ছে আমার থানাটি দেওয়ার জন্য। তো আমি আমার থানাটি দিয়ে দিচ্ছি। থানাটি দিয়ে দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করতেছি। আচ্ছা, স্টেপ 2, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। তো আমাকে বলা হচ্ছে এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দেওয়ার জন্য। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এরপরে আমাকে এই ক্যাপচাটি ফিল আপ করে কন্টিনিউ ক্লিক করতেছি। আচ্ছা, এরপরে আমি যখন কন্টিনিউ ক্লিক করেছি তখন আমার কাছে 3 নম্বর স্টেপ চলে আসে, ইন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ আমাকে আমার অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমার ইমেলটি অটোমেটিক ধরে ফেলেছে, আমাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি। তো আমি এই পাসওয়ার্ডটি এই দুটি ঘরে দিয়ে দিচ্ছি। এরপর চাচ্ছে গিভেন নেম। তো আমি গিভেন নেম দিয়ে দিচ্ছি মাহের, সারনেম, তার গিভেন নেমটি হচ্ছে গিয়ে তার এনআইডি কার্ডের প্রথম অংশ এবং সারনেমটি হচ্ছে তার এনআইডি কার্ডের সেকেন্ড অংশ। এটা মনে রাখলে চলবে। তো আমি এখানে গিভেন নেমটি দিয়ে দিয়েছি। এরপরে চাচ্ছে মোবাইল নাম্বার। তো আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি ক্যাপচাটি ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতেছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে
সাথে সাথে আমাকে একটি 4 স্টেপের একটা মেসেজ আসছে, সেটি হচ্ছে অ্যাক্টিভ ইমেল পাসপোর্ট অ্যাকাউন্ট অ্যান্ড ইমেল হ্যাজ সেন্ড টু। আমার ইমেলে একটি ভেরিফিকেশন কোড সেন্ড করেছে, আমাকে এটি অ্যাক্টিভ করার জন্য বলা হচ্ছে। তো আমি আমার ইমেলে যাচ্ছি, ইমেলে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এই পাসপোর্ট থেকে আমার একটা ইমেল এসেছে। তো আমি এই ইমেলটি ওপেন করে এই যে এই লিঙ্কটি ক্লিক করব। এই লিঙ্কটি ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখানে সাইন ইন অপশনটিতে ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পর আমি এখানে আই অ্যাম হিউম্যান এটাতে ক্লিক করে, অর্থাৎ ক্যাপচাটা ফিল আপ করে আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আমার কাছে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের কাছে এরকম দুটি অপশন আসবে। দুটি অপশনের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট অ্যান্ড অফিসিয়াল পাসপোর্ট। তো আমরা যারা সাধারণ মানুষ রয়েছি সবাই হচ্ছে অর্ডিনারি পাসপোর্টটা নিয়ে থাকে। তো আমরা এখানে অর্ডিনারি পাসপোর্ট রেখে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের কাছে এসেছে না পার্সোনাল ইনফরমেশন। তো পার্সোনাল ইনফরমেশন মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, অর্থাৎ আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি করেছি সেম ইমেল যদি হয়ে থাকে, তাহলে সেম নাম এবং সেম ব্যক্তির যদি ইমেল হয়ে থাকে, তো আমরা এখানে মাই সেলফে ক্লিক করার সাথে সাথে ওর নামটি চলে আসবে। যদি আমরা অন্য কোনো ব্যক্তির জন্য আবেদন করতে চাই তখন আমরা এই টিকমার্কটি উঠিয়ে দেব। তো আমরা টিকমার্কটি উঠানো অবস্থায় অ্যাপ্লিকেশন করার চেষ্টা করি। তো প্রথম আমাদের কাছে যেটি চেয়েছি সেটি হচ্ছে সিলেক্ট জেন্ডার আমরা দিয়ে দিচ্ছি মেলের পরে দিয়ে দিচ্ছি আমাদের কাছে চেয়েছি গিভেন নেম। তো আমরা এখন গিভেন নেমটি দিয়ে দিচ্ছি তার এনআইডি কার্ড অনুযায়ী। তো এনআইডি কার্ডের গিভেন নেম বলতে একদম শর্টকাট যে বিষয়টা মাথায় রাখবেন আপনারা সেটি হচ্ছে গিয়ে এনআইডি কার্ডের প্রথম যে অংশ সেটি হচ্ছে গিভেন নেম এবং শেষের অংশটি হচ্ছে সার নেম। তো আমরা গিভেন নেমটি দিয়ে দিচ্ছি মাহের এবং সার নেমটি দিয়েছি ফাহাদ। এরপর দিয়ে হচ্ছে সিলেক্ট প্রপোর্শন দিয়ে দিচ্ছি প্রাইভেট সার্ভিস প্রাইভেট সার্ভিস এই যে প্রাইভেট সার্ভিস দিয়ে দিচ্ছি। তার যার যে পেশা সেটি আমরা দেওয়ার চেষ্টা করব, সাধারণত প্রাইভেট সার্ভিসে হয়ে থাকে। এরপর আছে রিলিজিয়ন হচ্ছে ইসলামের পরে হচ্ছে তার মোবাইল নম্বর। তো আমরা তার মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা যদি এই নম্বরে যদি এস এম এস যেতে চাই তাহলে আমরা এখানে সেন্ডে এই টিকমার্কটি ক্লিক করে দেব। এরপর হচ্ছে বার্থ ডাটা আমাদেরকে বলা হচ্ছে তার জন্মস্থানের ডিস্ট্রিক্ট কোথায়, ডিস্ট্রিক্ট নোয়াখালী। সিলেট অফ ডে বা তার জন্ম তারিখটি দেওয়ার জন্য বলা হয়েছে। তো আমরা দিয়ে দিচ্ছি 15/5 15/5/1990। তো আমরা তার জন্ম তারিখটি দিয়ে দিয়েছি। তারপরে বলা হচ্ছে সিলেক্ট টাইপ অফ দি সিটিজেনশিপ, অর্থাৎ সে বাংলাদেশের, এখানে যে বিষয়টা বলা হয়েছে যে বাংলাদেশের সিটিজেনশিপ সে কি সূত্রে বাংলাদেশে যেতে, বাই বার্থ সে জন্মসূত্রে এই দেশের নাগরিক। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আমাদের কাছে চেয়েছে অ্যাড্রেস, প্রথমে চেয়েছে পারমানেন্ট অ্যাড্রেস। মনে রাখবেন আপনার বর্তমানে আপনার পারমানেন্ট অ্যাড্রেস সাব এসবি অফিস ক্লিয়ারেন্স, অর্থাৎ আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি এখানে দেওয়ার কথা বলা হয়েছে। তো আমরা এখানে পারমানেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি নোয়াখালী। তারপরে তার গ্রাম, এখানে সিটি ভিলেজ হাউস দেওয়ার কথা। তো যেহেতু আমরা থানা ভিত্তিক তো সেহেতু এখানে গ্রামের নামে দিচ্ছি HAT হাট GAON হাটগাউন। এরপর হচ্ছে ব্লক হচ্ছে ওয়ার্ড WARD ওয়ার্ড, নম্বর নং 02। এরপরে হচ্ছে পোস্ট অফিস হচ্ছে PSCS পাঁচবাড়িয়া। এখানে একটা জিনিস বলে রাখা পারে, যার যে পোস্ট অফিস সেটি আমরা দিব। আমি এখন অ্যাপ্লিকেশন করার সুবিধার্থে এগুলো ফিল আপ করতেছি। এরপর হচ্ছে সিলেট পুলিশ স্টেশন। তো পুলিশ স্টেশন আমরা দিয়ে দেবো সোনাইমুড়ি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দি সেম আস পারমানেন্ট অ্যাড্রেস। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসটি সেম হয়ে থাকে তাহলে আমরা এখানে টিক মার্ক করে দেব।
তো আমাদের সেমই, যদি সেম না হতো তাহলে আমরা এটি ফিল আপ করতাম। তো আমি এখানে সেভ দিয়ে দিলাম। এরপরে দিয়ে হচ্ছে আম, এরপরে হচ্ছে আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। ওহ, সামথিং ইউর রিপ্লেস। আচ্ছা, এরপরে আমাদের কাছে এরকম একটি পেজ ওপেন হবে, এটি ভুলবশত এসেছে, তো সফটওয়্যার সমস্যার কারণে। এরপরে আমাদের কাছে এরকম একটি পেজ আসবে। তো এই পেজে লেখা আছে ডু ইউ হ্যাভ এনি পাসপোর্ট, পিবিএস পাসপোর্ট। তো ডু ইউর হ্যাভ এনি পিবিএস পাসপোর্ট বলতে বোঝা যাচ্ছে তার যদি পূর্ববর্তী কোনো পাসপোর্ট আছে কিনা সেটি বলার জন্য। তো এখানে বলে নিই, নতুন আবেদন এবং রিনিউ আবেদন দুটো একই সিস্টেমে। যদি সে নতুন পাসপোর্ট করে থাকে তাহলে এখানে নো হবে, নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। আর যদি তার যদি ই পাসপোর্ট থেকে থাকে তাহলে এটি এই অপশনটি ক্লিক হবে। যদি এমআরপি থাকে তাহলে এমআরপির এই অপশনটি ক্লিক হবে। তো আমি একটি রিনিউ আবেদনে এখানে দেখাবো যাতে করে বিষয়টা ক্লিয়ার হওয়া যায়। তো আমি এখানে এমআরপি থেকে ই পাসপোর্টে ট্রান্সফার করব। তো ই পাসপোর্টে ট্রান্সফার করার জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সাধারণত এগুলো খুব সহজ। প্রথম অপশন থেকে আপনি, এটা হচ্ছে কনভার্সন টু ই পাসপোর্ট, অর্থাৎ আপনার এমআরপি পাসপোর্ট আছে, আপনি ই পাসপোর্ট করতে চাচ্ছেন, এই অপশনটি দেখাবেন। এক্সপাইরেড অর্থাৎ পাসপোর্টের যদি মেয়াদ শেষ হয়ে যায় তখন এই অপশনটি, এবং এই অপশনটিতে আমরা যেটা, যদি পাসপোর্ট হারিয়ে যেয়ে থাকে বা হারাই যেয়ে থাকে, বা পাসপোর্ট যদি আপনার কাছে না থাকে তখন আপনি থানায় জিডি করে এই অপশনটি ব্যবহার করবেন। তো এখানে আমি কনভার্সন টু ই পাসপোর্টে ক্লিক করে দিচ্ছি। এরপরে যে আমাদেরকে বলা হচ্ছে পিবিএস পাসপোর্ট, অর্থাৎ তার এমআরপি পাসপোর্টের নাম্বারটি দেওয়ার কথা বলা হচ্ছে। তো এখানে একটি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে তার পাসপোর্ট ইস্যুর ডেট দিয়ে দিচ্ছি 2015 অক্টোবর মাসের 13 তারিখ। আর 2020 সালে অক্টোবর মাসের 14 তারিখে তার পাসপোর্টের এক্সপায়ার ডেট হয়েছে। এরপর দিয়ে এখানে বলা হচ্ছে তার এনআইডি নম্বরটি দেওয়ার জন্য। তো আমরা এখানে তার এনআইডি নম্বরটি দিয়ে দিচ্ছি। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। আশা করি এখানে আর কোনো কিছু বোঝার নাই। যে এখানে প্রথম অপশনটি হচ্ছে গিয়ে, যদি তার পূর্বে পাসপোর্ট যদি থাকে তাহলে সে এখানে এই অপশন দুটো ব্যবহার করবে। যদি এমআরপি পাসপোর্ট থাকে তাহলে এমআরপির, আর যদি ই পাসপোর্ট থাকে ই পাসপোর্টের। আর যদি তার পূর্বে কোনো পাসপোর্ট না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, এই অপশনটি ক্লিক হবে। তো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতেছি। ও জি, এখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়া, ডু ইউ হ্যাভ পারমিশন অফ দি আদার্স কান্ট্রিজ, এই অপশনটি আসলে চলে গেছে। এই অপশনটিতে বলা হচ্ছে যে আপনার যদি অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট থাকে সেটি বলার জন্য, যেহেতু আমাদের নাই সেহেতু আমরা এটা আর দিলাম না। এরপরে হচ্ছে ফাদার নেম দিচ্ছে আলী উল্লাহ। এরপর ফাদার প্রফেশন হচ্ছে ফার্মার, ন্যাশনালিটি বাংলাদেশ। এরপরে হচ্ছে তার এনআইডি নাম্বার, এটা হচ্ছে অপশনাল, দিলেও দিতে পারে, না দিলেও কোনো অসুবিধা নাই। তো এরপর দিয়ে হচ্ছে মাদার নেম তোমা আক্তার, হাউস ওয়াইফ, ন্যাশনালিটি বাংলাদেশ। এরপরে এই অপশনগুলো আমাদের দরকার নাই, আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। ফাদার ন্যাশনালিটি দেওয়া হয় নাই, BANGLA বাংলাদেশ। তো আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে আমাদের কাছে ইনফরমেশন চেয়েছে, স্পাউস ইনফরমেশন। তো স্পাউস ইনফরমেশন বলতে সে কি সিঙ্গেল, মানে বিবাহিত না অবিবাহিত। তো যদি সে বিবাহিত বা তার অবস্থানটা এখানে দেওয়া হবে। তো আমরা এখানে সিঙ্গেলে ম্যারিড দেখাবো। সিঙ্গেল দেখালে আমাদের কোনো অপশন আসবে না, ম্যারিড দেখালে অপশন আসবে। তো আমরা এখানে ম্যারিড দেখাচ্ছি, তার স্পাউস নেম দিয়ে দিচ্ছি নুসরাত। এরপরে তার প্রফেশন দিয়ে দিচ্ছি হাউস ওয়াইফ। তারপরে দিয়ে হচ্ছে গিয়ে বাংলাদেশ। এরপরে স্পাউস যদি এনআইডি কার্ড থাকে সেটি দেওয়ার জন্য, সেটি অপশনাল, দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছে। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব।
এরপর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, অর্থাৎ আপনাকে আপনার যে তথ্য দিয়েছেন এই তথ্য আপনাকে না পেলে কাকে ফোন দিয়ে পাওয়া যাবে। তো ইমার্জেন্সি কন্ট্যাক্টের মধ্যে আমরা সাধারণত ফাদার অথবা স্পাউস দিই। তো আমরা এক কাজ করি এখানে স্পাউসে দিই, যে স্পাউস। এরপরে দিয়ে হচ্ছে গিয়ে আমাদেরকে বলা হচ্ছে স্পাউসের ডিটেলস দেওয়ার জন্য। তো তার স্পাউসের ডিটেলস আমরা দিয়ে দিচ্ছি, যেখানে তার ঠিকানা ওটি আমরা এখানে ব্যবহার করব, কোনো অসুবিধা নাই। তার হাজব্যান্ডের ঠিকানায় আমরা এখানে ব্যবহার করব, এইচএটি হার্ট, GAON হার্টগাউন, রোড নম্বর, ওয়ার্ড নম্বর WARD ওয়ার্ড, NO নং 02। পোস্ট অফিস হচ্ছে PACS পাঁচবাড়িয়া। এরপর হচ্ছে পুলিশ স্টেশন হচ্ছে সোনাইমুড়ি। অপশনাল একটা ইমেল অ্যাড্রেস, তার মোবাইল নম্বরটি দেওয়ার কথা বলা হচ্ছে, তো আমরা তার মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে টিক মার্ক করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এরপরই হচ্ছে আমাদের কাছে চেয়েছে যে এখানে যে বিষয়টি চেয়েছে সেটা হচ্ছে আমাদের 48 পেজের পাসপোর্টটি কত বছরের জন্য আমরা নিব। তো সাধারণত সবাই 10 বছরের জন্য নিয়ে থাকে, আমরা এটা 10 ইয়ার্সে করে দেবো। 10 ইয়ার্স জন্য 5750 টাকা সরকারি ফি। তো আমরা এটা আসার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের কাছে বলা হচ্ছে যে রেগুলার ডেলিভারি পাবো আমরা 15 দিনের ভিতরে। তারপরে এক্সপিরিয়েন্স ডেলিভারিতে আমরা পাবো 7 দিন, সুপার এক্সপ্রেস ডেলিভারিতে আমরা পাবো 2 দিনে। তো আমরা সাধারণত রেগুলারটাই দিচ্ছি, রেগুলার দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতেছি। আমাদেরকে একবার পিবিএস পাসপোর্ট পুরো অ্যাপ্লিকেশনটি একবার দেখানো হচ্ছে। তো আমরা এখানে একটু ভালোভাবে দেখে নিব, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এবং নিচে গিয়ে এই যে এখানে যে বক্সটি আছে এটিতে একটা টিক মার্ক দিব। টিক মার্ক দিয়ে আমরা কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের বলা হচ্ছে যে পেমেন্ট অপশন। তো পেমেন্ট অপশনে বলা হচ্ছে অনলাইনে দিবেন না অফলাইনে দিবেন। তো আমরা সবসময় চেষ্টা করব অফলাইনে দেওয়ার জন্য, কারণ এই চালানোর মাধ্যমে আমরা অনলাইনেই দিতে পারবো, তবে এটা অফলাইন দেখানোই ভালো। তো আমি এখানে অফলাইন দেখাই কন্টিনিউ ক্লিক করতেছি। কন্টিনিউ ক্লিক করার পরে যে আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপ্লিকেশনটি হয়ে গেছে। আমাদের পাসপোর্ট হচ্ছে গিয়ে ডিভিশন পাসপোর্ট অ্যান্ড ভিসা অফিস 4008 নোয়াখালী বাংলাদেশ, অর্থাৎ আমাদের নোয়াখালী পাসপোর্ট অফিসে আমাদের অ্যাপ্লিকেশনটি জমা হয়েছে। তো আমরা এখান থেকে এই ব্যক্তির নামের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দিয়ে এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এবং প্রিন্ট সামারি, এই দুটো জিনিস আমাদের প্রয়োজন, এই দুটো জিনিস আমরা প্রিন্ট করে নেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা অ্যাপ্লিকেশনটি অলরেডি প্রিন্ট করে নিয়েছি। তো অ্যাপ্লিকেশনটি আমরা প্রিন্ট করে নেওয়ার পরে দিয়ে আমরা এখানে এই যে আবেদনকারী বা অভিভাবক, আবেদনকারী অপ্রাপ্তবয়স্ক হলে স্বাক্ষর, অর্থাৎ আবেদনকারীর এখানে একটি স্বাক্ষর এবং তিনি যে ডেটে যাবেন ওই ডেটের এই তারিখটি আমরা এখানে দিব। এখানে দেওয়ার পরে আমাদেরকে আরও একটি পেপার দরকার, সেটা হচ্ছে প্রিন্ট ফর সামারি। এই পেজটি আমাদের দরকার। তো এই পেজটি আমরা সেভ করে নিচ্ছি আমি। এই যে আমি এই পেজটি সেভ করে নিয়েছি। তো আমরা কিছুক্ষণ পরে দেখব কিভাবে যে অ্যাপ্লিকেশনটি তো কমপ্লিট হয়েছে, কিভাবে আমরা পেমেন্ট দেব। তো আমরা এখন চলে যাব পেমেন্টের বিষয়ে আলোচনা করার। এবার আমাদের পাসপোর্টের পেমেন্ট দেওয়ার পালা। তো আমরা এখন পাসপোর্টের পেমেন্ট দেওয়ার জন্য আমরা এই চালানের এই ওয়েবসাইটটি ভিজিট করব। এই ওয়েবসাইটটি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা। তো এরপরে আমরা এরকম এই ওয়েবসাইটটিতে যখন ভিজিট করার সাথে সাথে আমরা এরকম একটি পেজ দেখতে পাবো। তো এই পেজটিতে আমরা দেখতে পাচ্ছি পাসপোর্ট পি এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে আমাদের কাছে আবেদনের প্রকৃতির মধ্যে আমরা দিব 48 পেজ
পেজ 48, বিবরণ 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি, 21 কার্য দিবস। অর্থাৎ এটি হচ্ছে মূলত আমরা যেটা সাধারণ 21 দিনের জন্য যেটা বলা হয়েছে সেটি হচ্ছে এটি। তো এটি ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে চলে এসেছে 5,750 টাকা। তো আমরা এখানে এটি ক্লিক করে দেব। এটি ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে চলে আসছে। এটি ক্লিক করে দেওয়ার পর আমরা একদম নিচে যাব। নিচে যাওয়ার পরে বলা হচ্ছে যে ব্যক্তি প্রতিষ্ঠানে অর্থ জমা দেওয়া হচ্ছে। তো আমরা এখানে ব্যক্তিতে ক্লিক করে দেব। ব্যক্তিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, অর্থাৎ জাতীয় পরিচয় নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিয়ে এখানে চেক এনআইডিতে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা চলে আসবে আপনার জাতীয় পরিচয়পত্রটি যাচাই হয়েছে। যদি এটি লেখা আসে তাহলে ঠিক আছে, আর যদি না আসে সেহেতু এই এনআইডি কার্ডটি পাচ্ছে না বা সার্ভার জনিত সমস্যা। তো তখন আমরা কি করব, আমরা এই অন্যান্যতে ক্লিক করব। তো অন্যান্যতে ক্লিক করার জন্য আমরা প্রথম করে তার এনআইডি নম্বরটি দিয়ে দিব। তো আমরা তার অ্যাপ্লিকেশন নম্বর থেকে তার অন্যান্য ক্লিক করে আমি এইভাবে সাধারণত পেমেন্ট দিই যাতে ঝামেলা না হয়। তো এখানে তার এনআইডি নম্বরটি দিয়ে দেব। এই যে তার এনআইডি নম্বরটি আমরা পেয়ে যাব তার অ্যাপ্লিকেশনের বা তার এনআইডি কার্ড থেকেও পেয়ে যাব। অ্যাপ্লিকেশন থেকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে শনাক্তকরণ নাম্বার ইংরেজিতে দিয়ে দিচ্ছি, তার পুরো নাম দিয়ে দিচ্ছি। তার পুরো নাম হচ্ছে মায়ের পাদ। এখান থেকে কপি করে নিচ্ছি যাতে আমাদের এটি ভুল না হয়। এরপর দিয়ে হচ্ছে ঠিকানা। তো আমরা এখানে ঠিকানা লিখে দিচ্ছি হাটগাঁও হাটগাঁও WARD ওয়ার্ড নং 01 5 বাড়িয়া PACS 5 বাড়িয়া সোনাইমুড়ি নোয়াখালী, সোনাইমুড়ি NOAKHLI নোয়াখালী। এরপর হচ্ছে তার মোবাইল নম্বরটা দিতে বলা হচ্ছে 01819400। এটি দেওয়ার পরে দিয়ে আমরা একদম নিচে গেলে আমাদেরকে বলা হচ্ছে আপনি টাকাটা কিসে পেমেন্ট দেবেন, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড, তারপর হচ্ছে ব্যাংকিং অ্যাকাউন্ট জমা। তো আমরা মোবাইল ব্যাংকিং দেখে এখানে বিকাশ সিলেক্ট করে দিয়ে সেভ ক্লিক করব। সেভ ক্লিক করার পর আমরা এখানে প্রসেসে ক্লিক করব। এখানে আমরা যে নাম বিকাশ থেকে টাকাটা দিব ওই বিকাশ নাম্বারটা দিব। এরপর দিয়ে আমাদের বিকাশ থেকে একটা কোড আসবে আমাদের মোবাইলে, ওই কোডটি আমরা এখানে প্রেরণ করব। কোডটি দেওয়ার পরে এই কোডটি দেওয়ার পরে আমরা এখানে কোডটি দিচ্ছি। আমার কোডটি চলে আসছে। তো কোডটি হচ্ছে 129793। এটা দিয়ে আমি কনফার্ম দিচ্ছি। এরপরে দিয়ে হচ্ছে আমি আমার পিন নাম্বার দিচ্ছি, কনফার্ম দিচ্ছি। কনফার্ম দেওয়ার জন্য পেমেন্ট ফিল্ড। তো পেমেন্ট হলে আমরা এই সেম এরকম একটি চালান কপি পাবো। এই কপিটি আমরা সংরক্ষণ করব। এই কপিটি সংরক্ষণ করার পরে এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে ফাইলটি সুন্দরভাবে প্রসেস করা, মানে গোছানো, কি ডকুমেন্ট নিয়ে আমরা এখন শুরু করে দিই যে কিভাবে আমরা ফাইলটি প্রসেস করব। তো ফাইলটি প্রসেস করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের অ্যাপ্লিকেশনের সামারি কপিটি প্রথমে দিয়ে দিব। এরপর আমাদেরকে দিতে হবে আমরা যে ব্যাংকে যে চালানটি দিয়েছি অর্থাৎ পাসপোর্টের যে পিটি দিয়েছি সে পির কপিটি আমাদেরকে দিতে হবে। এরপরে আসি আমাদেরকে আমাদের পাসপোর্ট যে অ্যাপ্লিকেশনটি করেছি সে অ্যাপ্লিকেশন কপিটি আমাদেরকে দিতে হবে। অ্যাপ্লিকেশন কপিটি দেওয়ার পরে আমাদেরকে অ্যাপ্লিকেশনের এই স্থানে একটি যিনি পাসপোর্ট করেছেন ওনার পাসপোর্টের একটি স্বাক্ষর দিতে হবে এবং এখানে একটি ডেট দিতে হবে, অর্থাৎ যেই তারিখে উনি পাসপোর্টটি জমা দিচ্ছেন ঠিক ওই তারিখের ডেটটি এখানে দিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে পুরাতন পাসপোর্ট ফটোকপি, অর্থাৎ যদি উনি রিনিউর জন্য আবেদন করে থাকে তাহলে উনি ওনার পুরাতন পাসপোর্ট কপিটি এখানে দিবেন। এরপরে হচ্ছে গিয়ে তার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে হবে।
যদি তার লস পাসপোর্ট হয়ে থাকে তাহলে তার এনআইডি কার্ড পুরাতন পাসপোর্টের ফটোকপির পরে আমাদেরকে দিতে হবে জিডি কপি। এরপরে হচ্ছে গিয়ে তার যদি নতুন পাসপোর্ট হয়ে থাকে অর্থাৎ একেবারে প্রপার নতুন পাসপোর্ট করে থাকে তাহলে পিতামাতার নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন নতুনদের জন্য মানে পিতামাতার জন্ম নিবন্ধন, আইডি কার্ড অথবা মৃত্যু নিবন্ধন দিতে হবে। এরপরে হচ্ছে নতুন যারা পাসপোর্ট করবে তাদের জন্য চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে এবং বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে যেতে হবে সাথে। আচ্ছা, এবার আসি একটু কথা বলে নিই, সেটি হচ্ছে গিয়ে যাদের কিছু কিছু পাসপোর্ট অফিস রয়েছে যাদের এই ডকুমেন্টগুলো প্রয়োজন পড়ে না, এগুলা সাথে নিয়ে গেলে চলে। সাধারণত যে ডকুমেন্টগুলো একেবারেই না দিলে নয় সেটি হচ্ছে সামারি কপি, চালানের কপি, এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন কপি, পুরাতন পাসপোর্ট যদি রিনিউ হয় পুরাতন পাসপোর্টের কপি, এরপরে এনআইডি কার্ডের ফটোকপি, এরপরে হচ্ছে গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি। এই মূলত ম্যান্ডেটরি তোমাদেরকে এই কপিগুলোই দিতে হবে, এই কপিগুলো হচ্ছে দিতে হবে। আর কিছু পাসপোর্ট অফিস অনুসারে এই কপিগুলো হলে চলে। অনেক সময় দেখা যায় যিনি তোমাদের বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট মানে তোমাদের যে সাক্ষাৎকার নিবে, ফাইল জমার যে সাক্ষাৎকার নিবে, ওই সাক্ষাৎকারে উনি হয়তো তোমার পিতামাতার এনআইডি কার্ড, চেয়ারম্যান সার্টিফিকেট অথবা বিদ্যুৎ বিলের বর্তমান ঠিকানা যাচাইয়ের জন্য বিদ্যুৎ বিলের পেপার দেখতে পারে। ভিডিওটির মাধ্যমে আপনার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সকল দুয়াশা দূর করেছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না।